তুষারকে আমি সহযোগিতা করতে চাই, তার যদি পড়াশোনার জন্য কোনো সহযোগিতা লাগে আমি সেই সহযোগিতা করতে প্রস্তুত আছি। চরিত্রহীন তুষার, দেখেন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। একটা সার্টিফিকেট আপনার আছে? সার্টিফিকেট একটা মানে কি, সর্বোচ্চ যে পড়াশোনা সেটা সার্টিফিকেট আমার আছে। বিতর্কের আমাদের একটা বিষয় থাকে যে ব্যক্তিগত আক্রমণ না করা, আপনি এর ব্যাখ্যা কি বলবেন? আপনি প্রতিনিয়ত গালিগালাজ করবেন, আক্রমণ করবেন, এটা তো হইতে পারে না ভাই। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদ, সেখান থেকে বিএনপির রাজনীতি। সময়ের আলোচিত তরুণ রাজনীতিবিদ রাশেদ খান আমার সঙ্গে রয়েছে। কালবেলা পডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমৃত মলঙ্গী। সময়ের আলোচিত বলতে গত কয়েকদিন ধরে একটু বেশি আলোচিত তিনি। রাশেদ খান, কালবেলা পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তরুণের সঙ্গে, তিনিও তরুণ রাজনীতিবিদ এনসিপির, তার সঙ্গে একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে তুমুল আপনি তর্কের তুফান তুলেছেন। তারপরে দুজনে পাল্টাপাল্টি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমি ঠিক এই জায়গা থেকে শুরু করব, এরপর আপনার রাজনৈতিক যে যাত্রা সেখানেও আসবো। আমি একটু জানতে চাই, স্যার তুষার, তিনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি একটা ব্যাখ্যাও দিয়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। এটা মানুষের মনে একটা প্রশ্ন জাগে আসলে যে রাশেদ খানের শিক্ষাগত যোগ্যতা আসলে কি, আপনি যদি আরেকবার আমাদের দর্শকদের ব্যাখ্যা করেন। চরিত্রহীন তুষার, দেখেন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি পড়াশোনা করেছি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর সে কোথায় ভর্তি হয়েছিল? সাস্টে, মানে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তার প্রতিষ্ঠান নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টিকে গোল্ডেন ফ্যাকাল্টি বলা হয়, আমি সেই ফ্যাকাল্টির ছাত্র ছিলাম ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে। আগে একসময় ছিল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, পরবর্তীতে দুটা সাবজেক্ট হয়। তো আমি সেই ব্যাংকিংয়ের ছাত্র। আর আপনি সাস্টে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা করতে পারেননি, তার মানে কি? তিনি ড্রপ আউট। এই যে গ্র্যাজুয়েশন শেষ করতে না পারা এবং ড্রপ আউট হয়ে যাওয়া, তিনি তো তার হাতেই সার্টিফিকেট নাই, তিনি কেরানির পরীক্ষা কিভাবে দিবেন? মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেও আমি নাকি কেরানি হওয়ার যোগ্য না। তাহলে আমার প্রশ্ন হলো যে ড্রপ আউট হওয়া তুষার, এই তুষার কি আসলে তিনি কেরানির পরীক্ষা দেওয়ার যোগ্য? তার তো সার্টিফিকেটই নাই, আর আমার তো সার্টিফিকেট আছে। দেখেন, আমি যে স্যাক্রিফাইস করেছিলাম, আমার হাতে ওই সময় দুইটা অপশন ছিল। প্রথমত, আমি আমার MBA ফাইনাল সেমিস্টারের পরীক্ষায় বসবো, নাকি আমি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিব। আমি কিন্তু আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি। আমি ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিই নাই। আমার প্রথম সেমিস্টার শেষ, মিড টার্ম শেষ, শুধুমাত্র ফাইনাল সেমিস্টারের পরীক্ষা আমি দিই নাই, কিন্তু আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছিল। তার মানে কি? আমি MBA বা মাস্টার্স নাও করতে পারি। একটা সার্টিফিকেট আপনার আছে? সার্টিফিকেট একটা মানে কি, সর্বোচ্চ যে পড়াশোনা সেটা সার্টিফিকেট আমার আছে। এবং MBA-তে যে পড়াশোনাটা করাই, এটা BBA-রই পড়াশোনা। তার মানে এটা আমি যদি নাও করি সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি তো এখনো পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি। দেখেন, আমি তুষারের উদ্দেশ্যে বলতে চাই, সে যদি পড়াশোনা করতে চায় আমি তাকে সহযোগিতা করব। অন্তত পড়াশোনা শিখলে এইভাবে নারীদেরকে কুপ্রস্তাব দেবে না এবং মানুষ হবে। এই মুহূর্তে তুষারের পড়াশোনা করা দরকার, কারণ এনসিপিতে যে সকল নারীরা রাজনীতি করার জন্য যাচ্ছে, এই তুষারদের কাছে সেই সকল মা এবং বোনেরা, নারীরা নিরাপদ নয়। যদি এনসিপিকে নারীদের জন্য নিরাপদ করতে হয়, তাহলে এই লম্পট তুষারদেরকে অবশ্যই শিক্ষিত করতে হবে এবং আবারও তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বা কোনো কলেজে ভর্তি করিয়ে মানুষ বানাতে হবে। কারণ অমানুষটা যদি আসলে এনসিপিতে থাকে, তাহলে যারা প্রকৃতপক্ষে মানুষ তারা কেন এনসিপি করবে? সুতরাং তুষারকে আমি সহযোগিতা করতে চাই, তার যদি পড়াশোনার জন্য কোনো সহযোগিতা লাগে আমি সেই সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারপরেও আমি চাই যে তুষাররা পড়াশোনা করে তারা মানুষ হোক। দর্শক, আমি পরবর্তী প্রশ্নে যাব। এখানে অনেকগুলো বিষয় এসেছে এবং অনেকগুলো ব্যক্তিগত বিষয় এসেছে। আমি বলে রাখি, এই সবগুলো বিষয় এখন পর্যন্ত আমারই পডকাস্টে আমি ধরে নিচ্ছি। রাশেদ খানের দাবি অনেক কিছু এবং অনেক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। যেহেতু আরেকজনের ব্যক্তিগত বিষয়ে কথা হতে হলে প্রতিপক্ষ থাকতে হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ তার কাছ থেকে জবাব নিতে হয়। যেহেতু আমার এই টক শোতে মাত্র একজন অতিথি রয়েছেন এবং যেহেতু আমি অন্যদের বক্তব্য কিংবা ক্লারিফিকেশান কিংবা তাদের আত্মপক্ষ সমর্থনের যে বিষয় সেটি নিতে পারছি না, আমি পডকাস্ট
থেকে এতটুকু বলে রাখছি, এই সবগুলো রাশেদ খানের দাবি এবং এটি তার ব্যক্তিগত না না, মন্তব্য। দাবি না, এটা সত্য। ওকে, সেটা আপনি আপনার জায়গা থেকে বলছেন। অবশ্যই আমি কথা বলছি, আমার দায় এটা। ইয়েস। এটা তো আপনার দায় না। Yes. আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এবার আমি একটু পরবর্তী এবং প্রশ্নে আমি যা যেতে চাই। বলবো সেটা আমার দায়, এটা আপনার দায় না। ইয়েস, রাশেদ খানের বক্তব্য। আমি একটু পরবর্তী প্রশ্নে যেতে চাই। আপনি যে শিক্ষাদীক্ষার কথা বলছেন, আমরা যখন বিতর্ক করি, বিতর্কের আমাদের একটা বিষয় থাকে যে ব্যক্তিগত আক্রমণ না করা, এবং এই বিষয়টাকে নিয়ে যখন যখন ভাইরাল হলো, অনেকে আপনার সমালোচনা করেছে এবং আপনি একটা ব্যাখ্যাও দিয়েছেন যে ব্যক্তিগত আক্রমণ কেন করেছেন, আপনাকেও তিনি করেছেন। মানে বিষয়টা কি, আপনি এর ব্যাখ্যা কি বলবেন? দেখেন, আমার সমালোচনা কারা করে? জামাত এবং এনসিপির যারা রয়েছে তারা। আর আমি তো একটি দল করি, আমার তো একটি রাজনীতি রয়েছে। আপনি প্রতিনিয়ত গালিগালাজ করবেন, আক্রমণ করবেন, এটা তো হইতে পারে না ভাই। আপনি বন্ধ করেন, আপনার যে নতুন বন্দোবস্তের রাজনীতি সেটা চালু করেন। এখন নতুন বন্দোবস্ত মানে কি গালিগালাজ করা? নতুন বন্দোবস্ত মানে কি অন্যদেরকে কটাক্ষ করা, অপদস্থ করা? আপনি ওই টকশো পুরোটা দেখেন, সেখানে আমি মানে গঠনমূলকভাবে সরকারের যে অর্জনগুলো সেগুলো নিয়ে আমি কথা বলেছি। শেষ পার্টে এসে তিনি আমাকে ব্যক্তিগতভাবে 32 আক্রমণ অথবা শুরু করলেন। 36 মিনিটে তিনি প্রথম বলছিলেন যে আপনি এ ধরনের অনেক কথা বলেন। মিথ্যুক বলেছিলেন। হ্যাঁ, মিথ্যুক বলেছিলেন এবং সেখান থেকে শুরু তারপরে হয়েছিল। তিনি আমাকে বেয়াদব বলেছিলেন। তাহলে সমালোচনা কার হওয়া দরকার?